এটা তো আমি অন্য কাউকে বলেছি। কোন দিকে ফোনটা ধরবো বুঝতে পারছি না, যেদিকেই ধরছি চারদিক দিয়ে শুধু আয়না আয়না আয়না। হ্যাঁ মানে নিজেই বানিয়েছিলাম একটা টাইম এরকম, এখন আর আমি মানে একটু যে চুরিবিদ্যা করে ভিডিওটা বানাবো সেটা আর হয় না। রিল্যাক্স হয়ে গেছি আর মানে ভাল লাগছে না, কি টায়ার্ড লাগছে আমার। বাট আমার অনেকগুলো কাজ আছে, গোটা গায়ে আমার র্যাশ বেরিয়ে একাকার হয়ে গেছে, চোখ মুখ আমার বসে গেছে কাজের চাপে। হ্যাঁ এই চোখ মুখ আমি ঠিক করে নেবো, আমার কাজটা থাকে এরকম বলাই উচিত নয় কোথায়। ওটাই আর কি, কখনো কখনো খুব ক্লান্ত হয়ে গিয়ে বেরিয়ে যায় মুখ দিয়ে যে একটু শিডিউলটা যদি ম্যানেজ করো। মানে কেন বলি এই কথাটা, মানে দুজনেরই একটা দিনই চাই। ধরো আজকের দিনটা আমি কাউকে একটা দিয়েছি, আর একজনেরও আজকের দিনটাই চাই। কেন ভাই, কাল ফোনটাতে শুধু জায়গা শেষ হয়ে যাচ্ছে এই কদিন ধরে। ফোনটা অ্যাকচুয়ালি আমাকে বলছে যে একটা নতুন ফোন কেন রে, একটা নতুন ফোন কেন, আর আমি তো ফোন কিনবো না। আইফোন কিনে কেউ টাকা নষ্ট করে? ওসব ছোটবেলায় করতাম, বাপরে আইফোনের পিছনে বোধহয় 10 লাখ টাকা খরচ করেছি, আর আমাকে এখন মরে যেতে বললেও আমি কিনবো না। এই ফোনটাকেই আমি চালাবো 5 বছর। এটা হয়ে গেল কত, 2-2.5 বছর হতে চললো এই ফোনটা, আর এটাকে আমাকে টেনে 3.5 বছর তো চালাতেই হবে, তার আগে আমি ফোন কিনবোই না। এর আগেও যে একটা 13 Pro Max ছিল, ওইটা আমি খুব বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, 1 বছর দুর্গাপুজোর সময় জলে পড়ে গেল। আমার না আইফোন ছোটবেলায় একটা খুব ছিল, যখন আইফোন তো এখন তো মানে আর ওই ব্যাপারটা নেই, এখন তো সবার কাছে আছে। যখন স্কুলে টুলে পড়তাম তখন দেখতাম কারোর কাছে যদি আইফোন থাকতো, তখন মনে হতো ওর কাছে আইফোন আছে, এরকম একটা রিয়াকশন হতো। আর এখন আমার মনে হয় কি পয়সা নষ্ট করেছি একটা টাইমে আইফোনের উপর। চুলটাও কিরকম একটা তেল তেলে মার্কা হয়ে গেছে, মুখটা তো আর বললামই না, ছেড়ে দাও। মানে আমি আর পেরে উঠছি না। আমি নমিতা দি আর ডলার হিরোকে আমি 3 মাসের জন্য এখানে নিয়ে আসবো, কারণ আমি 3 মাস এখানেই থাকবো, মানে 2 মাস 2.5 মাস তো থাকবোই, কারণ আমার শুটিংটা চলবে এখানে। তো আমি সেটাই ভাবছি, একবার ভাবলাম যে ডলার হিরো আর নমিতা দিকে একটু একটা ট্রেনে করে তো নিয়েই আসতে হবে। দেখি একটু মায়ের সাথে কথা টথা বলি, বা তোমরা কি বলছো বলো তো, মানে সত্যি কি আমাদের নিয়ে আসা উচিত 2 মাসের জন্য? বিকজ আমার খুব খাওয়ার কষ্ট হচ্ছে। আর ডলার ইউরো ওখানে আছে, আমার মাথায় টেনশন ঘুরতে থাকে যে নমিতাদি না ওদের সব বুঝতে পারে, বাট ওদের শরীরে কোনো সমস্যা হলে সেটা নমিতাদি খুব একটা বুঝতে পারে না, যেটা আমি তো এরম করে ধরি। নারী নক্ষত্র সব জানা আমার। তো ওইটাই ভাবছি, এখনো ভাবার মধ্যেই আছে যে আবার যখন আমি যাব আমার সাথে নিয়ে চলে যাব, দেখা যাক। আমি একটা দারুণ কাজ করতে যাচ্ছি, সবার আগে একটুখানি হালকা করে একটু মেকআপটা করে ফেলি। তার জন্য প্রথমেই আমি যেটা করি, সানস্ক্রিন দেখো অলরেডি মুখে লাগিয়ে বসেছি, কারণ না হলে মানে সবটা একই জিনিস তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আমারও দেখাতে ইচ্ছে করে না। তো এই কনসিলারটা আমি ইউজ করব একটু, জাস্ট চোখের নিচেটা খুব স্ট্রেস পড়ে গেছে গো কদিনে, আনন্দের নাকি দুঃখের বুঝতে পারছি না। আমার না বিরক্তিকর লাগে মেকআপ করতে, ওই জন্য আমি একদম কিচ্ছু করি না। তো জাস্ট আমি মেকআপটা ফিক্স করে দিলাম। চলো একটু ব্লাশার লাগিয়ে নি, কোনো ছেলেকে দেখে তো ব্লাশ করতে পারছি না, ব্লাশার দিয়ে ব্লাশটা করি। অনেকদিন পর আজকে গ্লসি লিপস ট্রাই করব, বাট আমার কোনো ভয় করছে না, তার একটাই কারণ আমি দারুণ কিছু লিপস্টিক্স পেয়েছি। ওফ ওফ কান স্টেজ কাম অন, বিকজ আমার কাছে এমন কিছু শেড আছে না যেটা দেখে তোমাদের মাথাটা ঘুরে যাবে। আমার কাছে প্রচুর রকমের লিপস্টিক আছে, তার মধ্যে কিছু শেডস এখন অ্যাড অন করেছি আমি, আর সেটা হলো স্টেজ গ্লস লক লিপস্টিক্স। এই লিপস্টিকগুলো ট্রান্সফার প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ। এই হাইড্রেটিং গ্লস লক করা লিপস্টিক অ্যান্ড এটাকে বানায় ট্রান্সফার প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ। এটা 12 ঘন্টা লং স্টে করে। এই লিপস্টিকটার মেন অ্যাট্রাকশন কি বলতো, এটা মাল্টিফাংশনাল টুইন-1 লিপস্টিক। তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো ইউজ করতে পারবে। দেখো ডুয়াল সাইডে আছে ম্যাট লিপস্টিক আর গ্লস করার জন্য এই দিকটা, বিকজ হু ওয়ান্টস টু চুজ জাস্ট ওয়ান। আমার কাছে টোটাল 6টা শেড আছে, আমার মুড আর আমার ড্রেস যেরকম আমি পরি তার সাথে ম্যাচ করে আমি পরে নিই। সো শেড নাম্বার 01, আই এম কিউট। এটা গর্জিয়াস পিচি নিউড, এটা যে কোনো ড্রেসের সাথে যে কোনো ওকেশনে যখন ইচ্ছা তোমরা বেরিয়ে যেতে পারবে এটা লাগিয়ে। শেড নাম্বার 02, আই এম প্রিটি। ইয়েস আই অ্যাম। এটা হলো গর্জিয়াস নিউড পিঙ্ক শেড, এটা ম্যাটও ভালো, এটা গ্লসিও ভালো। শেড নাম্বার 03, আই এম বাবলি। এটা হলো পপ অফ পিঙ্ক, এটা আমার রিসেন্ট ফেভারিট। শেড নাম্বার 04, আই এম শাই। এটা হলো ট্রু নিউড ব্রাউন শেড। শেড নাম্বার 05, আই এম হ্যাপি। এটা হলো স্টানিং ব্রাউন শেড। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেড নাম্বার 06, আই এম feisty. এটা হলো রেড শেড ফর অল এজেস অ্যান্ড ওকেশনস, ইয়োর গো টু দিস ওয়েডিং সিজন। এর জন্য আমি শেড নাম্বার 3টা অ্যাপ্লাই করছি। যেদিন বিয়ে বাড়ি যাবো রেড কালার লিপস্টিকটা আমি পরে যাবো। বাহ, লিপস্টিকটার কালারটা জাস্ট ওয়াও। তো আমি এটা একটু গ্লস করেও দেখি কিরম লাগে দেখতে আমাকে।
নট ব্যাড। আমি জাস্ট এটাই বলতে পারি, I just can't stay calm because stay and stays both will not sound nice. Link in description box. Use my coupon code DCSR2025 to get 15% discount on staysbeauty.com. আর এই সমস্ত প্রোডাক্ট গুলো अवेलेबल আছে Amazon, Nykaa, Purplle সব জায়গায়। জাস্ট এটুকুই বলতে পারি, can't stay calm। আজকের পছন্দের শেড ছিল শেড নাম্বার 3 I am bubbly। আজকে আমি রাহুলদার মেয়ের অন্নপ্রাশনে যাব, তাই আমার মনে হলো একটু ক্যাজুয়ালের মধ্যে যাওয়া উচিত। এটা হলো আমার ফাইনাল লুক। সো আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, হাতের চুড়িটা পরতে চাই, কারণ আজকে আমি যে শাড়িটা একেবারে পরে বেরোচ্ছি, এরপর রাহুলদার মেয়ের অন্নপ্রাশন আছে, সেখানেও যাব। প্রথমে মিটিং করতে যাব একজনের সাথে, তারপর সেখান থেকে আমি রাহুলদার মেয়ের অন্নপ্রাশনে যাব। তো আমি একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়েই বেরোচ্ছি, যাতে আমাকে সেকেন্ড টাইম বাড়ি আসতে না হয়। তো এই চুড়িগুলো আমি এর সাথে ম্যাচিং করে পরে নিই। একটু সবুজ মেশাবো ভাবছি, দাঁড়াও তো। আমার কাঁচের চুড়ির একটা আলাদাই ভালোবাসা আছে, আমি জানি না কেন ভেঙে যায় পার্ট পার্ট করে, বাট খুব ভাল লাগে। এবার একটু কানের টানেরগুলো পরে দেখি, একটু ছোট্ট ছোট্ট কানের পরতে চাইছি, আর কিচ্ছু না। গলাটা পারলে ফাঁকাই রেখে দেবো। তাহলে একটু রেডি হয়ে দেখাচ্ছি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোচ্ছি। আমার উবারে চলে এসছে, একটা শুটিং করতে যেতে হবে, রাহুলদার মেয়ের জন্য কিছু একটা কিনতে হবে। আমার মাথাটা কাজ করছে, আমি বাচ্চাকে আর ছেলেদের কি গিফট দেবো আমি বুঝতেই পারি না। বেরিয়েছিলাম, আমি শুটিং করলাম, এত ফোন আমার যে কি যাচ্ছে ওই পাপিটার জন্য আমার দিনগুলো যাচ্ছি। জাস্ট রাহুলদার মেয়ের জন্য কিছু একটু কিনতে হবে, এত ঝামেলার মাঝখানেও। আমি আমার বন্ধু বান্ধবরাও আমার পাগল করে দিচ্ছি, কি হয়েছে বল। সবাইকে আমি একটাই কথা বলছি, যা দেখছিস তাই হয়েছে, প্লিজ আর আমার মাথা খাস না। একই কথা বলতে বলতে আমার হচ্ছে টেপ রেকর্ডার হয়ে গেছি, ঘটনা বলছি সবাইকে। আমার মনে হচ্ছে একবার রেকর্ড করে রেখে দিই, যে আসবে তার সামনে চালিয়ে দেবো। আমি এখান থেকে দেখছিলাম কোনটা দেওয়া যেতে পারে, তো সব কিছুর মধ্যে আমার এইটা খুব মিষ্টি লেগেছে, খুব মিষ্টি। আর একটা কিছু জিনিস কিনতে হবে, দাঁড়াও কিনে। রাহুলদাকে বললাম আমি জানি আমি বোধহয় সবার আগে যাব, এই জন্য এইসব ভুলভাল লোকজনকে নেমন্তন্ন করতে বারণ করেছিলাম, যাদের কোনো শিডিউলের কোনো ঠিক ঠিকানা নেই, কোথাও গিয়ে পৌঁছতে পারে না ঠিক সময় মতো, আর লোককে অসুবিধায় ফেলে দেয়। তোমরাই হয়তো এখনো সেজে গুজে রেডি হয়ে আসতে পারো নি, আমি তোমায় ফোন করে বলছি আমি এখন যাই, নাহলে আমি রাতে আর যেতে পারবো না, কারণ আমায় গিয়ে একটা শুটিং করতে হবে। একটু গ্যাপ আছে এখন, আমি যাই একটু বাচ্চাটাকে দেখে আসবো। বলছে আয় আয় আয়, তুই আয়, এত কথা বলিস না তো, আয়। তো যাচ্ছি আমি এখন। এই যে দেখো ওর জন্য সব জিনিসপত্র কিনে দিই, ছোট্ট 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 অনেক কিছু। তো যাই। কাঁচিস গেল হ্যাঁ, কাঁচিস গেল কি করবি, দাঁড়া কি করবি বল, কিছু একটু বলে দে। ক্যামেরাটা অন করো, তাকাবে। করেছে এই তো করেছে তো, এই দেখো ফোন দেখো করো আন্টুর দিকে তাকা, আন্টুর দিকে। ওই যে হেনি ওদিক দিয়ে করো, তাহলে ও দেখতে শুটিং থেকে পালিয়ে এসেছি আমি, 1 ঘন্টা ছাড়ো প্লিজ আমাকে। শুটিং থেকে এসেছে, তুমি থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ, হাত মিলিয়ে দাও, থ্যাংক ইউ বলে দাও। এটা কারগুলো এসেছি, হিচকি তুলছে ও। কি হয়েছে? হিন্দিতে কেন বলবে, বাংলা বলছে হিন্দিতে। এক থাপ্পড় লাগাবো এখানে ব্লগে বলছে। না হ্যালো দেবচন্দ্রিমা। হ্যালো গাইস, দিস ইজ দেবচন্দ্রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি খাচ্ছি ভেটকি মাছ। এই তো মিষ্টি। আমি হাই বললাম, এরকম করে চলে গেল। আমি কিন্তু কথা বললাম, আমার সাথে কথা বললাম, এগুলো কি ভদ্রতা? এই দেখ, বলে দাও তো, অসভ্যতা কিছু বলে, ভালো কিছু বলো। বলছি যে বিপ আমাকে বিক্রি করে টাকা রোজগার, এটা তো আমি অন্য কাউকে বলেছি। ওই টাকার 1% 10% চাই আমার। এই আমি আবার ব্লগ করব।
মাঝখানে সৌরভ দাদা জোশ পেয়েছে। বাপরে বাপরে, আমার এখন মরে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। কি করে গেছি আমি বাড়িটাকে, মানে যাওয়ার সময় আমার মাথাটা কাজ করে না, জিনিসপত্র এদিক ওদিক ছুটে ছিটে, গলায় র্যাশ বেরিয়ে গেছে, হাড় পরে আমি কি করবো বুঝতে পারছি না। গরম লাগছে, স্নান করে ঘুমোবো। এই ব্লগটাকে আমি এখানে শেষ করি। ওকে হাই, তো কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করতে গিয়ে আর শেষ করা হয়নি। একদিক দিয়ে ভালোই হয়েছে, আজকে হোলির দিন বিকেলবেলা বসে আমি ভিডিওটা বানাচ্ছি। রং টং খেলে আসার পর আমার বাড়িতে একটি ছেলে আসে এই ব্যাগটি দেওয়ার জন্য, যে ব্যাগটির মধ্যে কিরণ মজুমদারের নাম এবং তার বাড়ির ঠিকানা এই সমস্ত কিছু লেখা আছে। দেওয়া আছে ড্রোন আর মাইক। হাই কিরণ, কলকাতা ফিরে আমার থেকে নিয়ে যাস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাইকটা কোথায় গেল? ও সরি সরি, আছে 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 আছে। আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য। আফটার অল এগুলো লোকের জিনিস। আর ভালো লাগলো, আমার কিছু তো একটা ভালো লাগলো। আর একটা অনুরোধ আপনার কাছে, ডেফিনেটলি আপনার কাছে এতক্ষণে হয়তো মেল পৌঁছেও গেছে বা ইউটিউব থেকে আপনার কাছে নোটিফিকেশন চলে গেছে আমার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই আপনার দর্শকের সাথে শেয়ার করবেন। তার আগেই আপনার দর্শক এবং আমার দর্শক দুজনকেই আমি বলতে চাই, আমার ভিডিওগুলো ডিলিট করানোর জন্য আমি তাকে একটি নোটিশ পাঠিয়েছি বা ইউটিউব, আমি অ্যাকচুয়ালি জানি না কিভাবে কি করানো হচ্ছে, কারণ আমারও একজন টিম আছে। আমার এত কিছু মাথার মধ্যে নেওয়ার মতো সময় এই মুহূর্তে নেই। আপনি যদি সেগুলো নিজে থেকে ডিলিট করে দেন তাহলে আমাদের মনে হয় দুজনের ক্ষেত্রেই প্রসেসটা অনেকটা সহজ হয়ে যায়। আপনারও সময় ডেফিনেটলি অনেকটা মূল্যবান এবং আমার সময় সত্যিই ভীষণ মূল্যবান। আমি খুব কম দিনের জন্য এখানে এসেছি, এই কাজগুলো করে আমি সময়টা নষ্ট করতে চাইছি না। আপনার কাছে অনুরোধ বলতে পারেন যে আমার ভিডিওগুলো প্লিজ ডিলিট করে দিন। আমি অর্ডার দিচ্ছি না আপনাকে এখনো অবধি, যদি দিতে বাধ্য করেন তাহলে তো আমাকে দিতেই হবে। আপনি যদি ভালোভাবে বিষয়টাকে হ্যান্ডেল করে নিতে চান, একান্তই আপনার সিদ্ধান্ত এবং আপনার বাড়ির লোক, আপনার পাশাপাশি আরও যারা আপনাকে সাপোর্ট করে তাদের সিদ্ধান্ত। আমি আমার দাবিটুকু আপনাকে বলছি, আমার ভিডিওগুলো আপনার চ্যানেলে আমি দেখতে চাই না, কারণ এরপরে আমারও একজন ভবিষ্যতে কেউ থাকবে, আমারও ফ্যামিলি তৈরি হবে। আমি চাই না তাদের জীবনে কোনোভাবে এটা, বুঝতেই তো পারছেন, কারণ ছোট বয়সে আমরা অনেকেই অনেক ভুল করে থাকি, সেই ভুলগুলো থেকে আমি এখন হয়তো সতর্ক থাকবো। বাট এই মুহূর্তে, আর আমি আপনাকে বলতামও না, আমি আপনাকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে দরকার নেই আমার সাথে এটা করার, মানে আমাকে রাগিয়ে দিয়ে আমার পিছনে লেগে হলোটা কি আলটিমেটলি। আমি তো পারলে 4 বছর আগেই অশান্তিটা করতে পারতাম। যে বিষয়টা এই মুহূর্তে চলছে এখন, আপনাকে নিয়ে প্রচুর ভিডিও বানানো হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে, যেগুলো কোথাও গিয়ে সত্যিই না পাপ। আমার খারাপ লাগছে বলতে আপনার সম্পর্কে। আপনি প্রত্যেকটা মানুষকে আপনার চ্যানেলের কন্টেন্ট বানিয়েছেন, আজকে আপনাকে সবাই সবার কন্টেন্ট বানাচ্ছে। আমার সত্যি খারাপ লাগছে, কারণ কোনো একটা সময় এই মানুষটার সাথে আমি সম্পর্কে ছিলাম, এই মানুষটাকে আমি ভালোবাসতাম। আমার সত্যি খারাপ লাগছে, আমার একটুও আমি খুশি হচ্ছি না। আমি জানি না, আমি অনেক ভিডিও আসছে, লোকজন দেখতে বলছে, আমি দেখেছি কিছু ভিডিওস, আমি দেখেছি, আর ভাল লাগেনি। সবার একটাই প্রশ্ন উঠে আসছে, এই 3টে মেয়ে কি দেখে এই ছেলেটার সাথে প্রেম করেছিল। আমার সত্যিই খারাপ লাগছে। ভুল, ডেফিনেটলি আমার জীবনের ভুল। মানুষ আপনাকে বিভিন্ন রকমভাবে অ্যাটাক করছে, বা কোথাও আমার সেন্সিবিলিটিগুলো এখনো বেঁচে আছে, এটুকু হয়তো বেঁচে থাকাও জরুরি। কারণ অনেক খারাপ হয়ে গেছে আপনার সাথে সম্পর্ক, আর হয়তো রাস্তায় দেখে আমিও আপনার দিকে তাকাবো না, আপনি তো আমার দিকে তাকাবেনই না। বাট এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য আপনি কোনোভাবে দায়ী নন। আমি তো পারতাম, আমার হাতে তো প্রেস মিডিয়া সমস্ত কিছু ছিল, আমাকে শুধু বসতে হতো, এরকম করে নিজের দুঃখের কাহিনী শোনাতে হতো। আমি বারবার প্রশ্ন করা হচ্ছিল, আর আপনিও জানেন আমার থেকে যদি কিছু একটা কথা বেরোতো এবং আমি যদি সমস্ত সত্যিটা বলে দিতাম, এখনো হয়তো বললাম না, এখনো দর্শক, আপনার দর্শক, আমার দর্শক, তারা হয়তো 50% বা 70% জানলো। বাকিটা আমি এই 70%ও কাউকে কখনো বলতে চাইনি, কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের প্রত্যেকের ইমেজ আছে, এবং যারা কাজ করে প্রত্যেকের নিজস্ব একটা সম্মান, রুচিবোধ, আত্মসম্মানবোধ সমস্ত কিছু আছে। বাট আপনি একবার ভেবে দেখুন, আপনি একটা মানুষকে কি করেছেন, আপনি মানে
তখন ছেড়ে দিন সম্পর্কে থাকাকালীন, তারপর এখন এই 4টে বছরে আমি কালকে ক্রিশ, আমার সোসাইটিতে একটি ছেলে থাকেন যাকে আমি ভাইয়ের মতো দেখি, তিনিও তাকে ভাইয়ের মতোই দেখতেন বলেছেন, বাট কত কথা বলবো, ক্রিশের থেকে আমি অনেক কিছু দেখলাম। আর ইনস্টাগ্রামে ওকে আনসেন্ড করে লাভ নেই, ওগুলো অলরেডি আমার কাছে সেগুলো। আমার সত্যি খারাপ লাগলো, এতটা ইম্যাচিওর আপনি। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি কিভাবে আমার সাথে সম্পর্কে শুরু হয়েছিল, কি সুন্দর মুহূর্তগুলো ছিল, সেগুলো তো কখনো কারোর সাথে শেয়ার করেননি বা দেখাতে পারেননি। সম্পর্কটা যখন চলছে আমাদের তখন থেকে ব্লগিং করার, আমার মতে এটা খুব ভুল। ব্যক্তিগত জীবন আর প্রফেশনাল লাইফ এই দুটোর ডিফারেন্স বোঝা উচিত, কতটা আমি আমার দর্শককে দেখাবো। আর যখন আপনি একজন সোশ্যাল মিডিয়ায় একজন পাবলিক ফিগার বা আপনাকে মানুষ চেনে, আপনি অভিনেতা বা অভিনেত্রী, তখন তো এগুলো আরও কনফিডেন্সিয়াল রাখা উচিত আপনার, যে না সমস্ত কিছু আমি শেয়ার করতে পারি না, তবেই মানুষ আপনার জীবনের সম্পর্কে ইন্টারেস্টেড থাকবে। এটা এরকম কীভাবে, এটা জাস্ট ছোট্ট সাজেশন আপনাকে দিচ্ছি। এবং আপনার সাথে যে মেয়েটি সম্পর্কে আসছে সেও একজন অভিনেত্রী, ভালো খারাপ যাই হোক না কেন, আমার মনে হয় সম্মানগুলো নিজেদের সম্মান নিজেদের হাতে থাকে। এবং আমার সম্মান যেরকম আপনার হাতে ছিল, আপনার সম্মানও আমার হাতে ছিল। আমি কিন্তু খুব যত্ন করে বাঁচিয়ে রেখেছি। আমি যেমন 10,000টা প্রমাণ সবার কাছ থেকে দেখাতে পারছি আপনি আমার নামে কি কি খারাপ কথা বলেছেন, আপনি একবার খুঁজে বলুন যে আমি কোথায় গিয়ে আপনার নামে কত খারাপ কথা বলেছি। কি খারাপ খারাপ কথা লিখেছেন আপনি ক্রিশকে, আমার খুব খারাপ লেগেছে দেখে। আর আমার রাগও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আপনার উপর রাগ করে আমার আর কিছু হবেও না। লোকজন আপনাকে নিয়ে, আজ সকাল অবধিও আমার কাছে সবার ফোন আসছে দেবচন্দ্রিমা ইন্টারভিউ দাও, আমি দিতে চাই না। আমি আপনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি এই মুহূর্তে, আমি আপনাকে যতটা চিনি, আপনার মানসিক অবস্থা কীরকম আছে আমি বুঝতে পারছি। এবং আমি জানি না, আপনি হয়তো মানুষটা পাল্টে গেছেন, আমি হয়তো যেটা ভাবছি সেটাও হয়তো ভুল, আমার হয়তো ভাবাই উচিত নয় একটা মানুষ এতটা খারাপ করার পরেও। বাট তাও মনুষ্যত্ব বোধটা তো কোথাও মরে যায় না, যেরকম ভেবে ফেলি কখনো কখনো। খারাপ লাগছে, হয়তো আমি আপনার জন্য যতটা খারাপ লাগাচ্ছি আপনি হয়তো ততটা খারাপই নেই, হতেই পারে সেটা, বাট আমার কোথাও গিয়ে খারাপ লাগছে। তো আমি আর এইগুলো একদমই এগিয়ে নিয়ে যেতে চাইছি না। থ্যাংক ইউ সো মাচ কিরণের ড্রোন এবং মাইক আমাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। আমি দায়িত্ব করে একদম ওর কাছে পৌঁছে দেবো। এবং আপনার কাছে লাস্ট আমার অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনি ইউটিউব থেকে ডিলিট করে দেন তাহলে এটাকে নিয়ে আমাকে আর বেশি কথা বলতে হয় না। কারণ আমার চ্যানেলটা আমার ঘুরতে যাওয়া, আমার জীবন কাহিনী, সমস্ত কিছু ভালো ভালো জিনিসপত্র নিয়ে আমি থাকি। আমি এখানে আমার ব্যক্তিগত জীবন শেয়ার করতে আসি না। কি বলবো, মানে অনেক কিছুই বলতে ইচ্ছা করছে। আপনার সাথে হয়তো ব্যক্তিগতভাবে কথা বলতে পারলে আপনাকে অনেকভাবে বোঝাতাম যে আপনার ভুলটা কোথায় এবং আপনার সেটা শুধরে নেওয়া উচিত। একদমই এক্স গার্লফ্রেন্ড হিসাবে নয়, বন্ধু হিসাবে আপনাকে বোঝাতাম আপনার ভুলটা কোথায় হচ্ছে, আপনি যদি শুধরে নিতে পারতেন। জাস্ট আরও একটা ছোট্ট সাজেশন দেব, যে বন্ধু বান্ধবদের ঘিরে থাকেন আপনার জীবনে, তারা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। মানে আজকে যদি আমিও খুব বাজে একটি জায়গার মধ্যে দিয়ে যাই, আমারও মানসিকতা সেরকম তৈরি হতে থাকবে এবং আমার এটাই কাজ হবে, আমি সারাদিন অন্যের নিয়ে পরনন্দা পরচর্চা করব। আমার নিজের জন্য প্রোডাক্টিভ যে কথাটা আপনি সবসময় বলতেন, আমি জানি না কোথা দিয়ে ভুলে গেলেন। আমি তো এরম কেন হয়ে গেলেন হঠাৎ করে, মানে কাজটাকে অ্যাটলিস্ট ভালোবাসতেন। ক্যাফে আড্ডা মজা এটা কারণ রোজের জীবন নয়, এটা সপ্তাহের একদিনের জীবন হতে পারে। বাকি জীবনটা নিজের জন্য, নিজের পিছনে ইনভেস্ট করুন সময়। আর হ্যাঁ, মানে সঙ্গ দোষে অঙ্গ নষ্ট বলে একটি কথাই আছে, পারলে ভেবে দেখুন, এটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমি শুধু আপনার ভালোর জন্য এইটুকু সাজেশন আপনাকে দিতে পারি এবং এটুকুই বলবো যে মানে এই কথাটা বলার জন্য অডিয়েন্স হয়তো আমার উপর রেগে যাবে, বাট আমি নই মানুষটা এরকম। আমি কি করবো, আপনাকে আমি শত্রু বলে আজও আমার চোখে দেখছি না। আপনার ভালো হোক, আমি এটুকুই চাইবো। করেছেন হয়তো অনেক খারাপ আমার সাথে, এবং আমার সাথে নয় আরও অনেক মানুষের সাথে অনেক খারাপ করেছেন। ভগবান হয়তো আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছে শুধরে যাওয়ার। আমার মনে হয় শুধরে যান এবং নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে তোলার চেষ্টা করুন। প্রত্যেকে জীবনে ভালো থাকে এটাই কাম্য। কারোর খারাপ চাওয়াটা বা কারোর খারাপ হোক আমরা কেউ চাই না। চাইলে আরও অনেক কিছু করতে পারতাম। আমিও লিগালি যেতে চাইছি না, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে বলতে পারেন।
কারণ ওই প্রসেসটা অনেকটা বড় এবং সেখানে ফ্যামিলি ইনভলভ হয়ে যাবে, আপনার পরিবারের মান সম্মান। আমার মা কিন্তু মানে ভাবেই না এসব। আমার মা শুধু এটুকু জানে আমার মেয়ের সাথে খারাপ হয়েছে, আমার যাই হয়ে যাক আমি এগোবো। আমিও সেই মানসিকতা নিয়ে এগোচ্ছিলাম। আজকে জাস্ট এই দেখছেন আপনার ছোট্ট একটা জেস্চার আমার মুড চেঞ্জ করে দিয়েছে, যে মানুষকে ভালো হতে দেওয়ার সুযোগ আরেকবার হয়তো দেওয়া উচিত। হয়তো আমি আবারও বলছি, হয়তো আপনি এরকম করে ভাবছেনই না আমার মতো করে, বাট আমি ভাবছি কোথাও গিয়ে আমি মানুষ ভালো, আমি নিজেই বলছি। তো আপনার কাছে অনুরোধ আমার টাকা পয়সা ফেরত চাই না আপনার থেকে। আমি যা করেছি ভালোবেসে করেছি। আপনাকে কোথাও নিয়ে গেলেও আমি চেয়েছিলাম আপনার সাথে সেই সময়টুকু কাটাতে, ভালো সময় কাটাতে পারিনি সেটা, কারণ আপনি জানেন আমি ভালো থাকতে চেয়েছিলাম। যা করেছি ভালোবেসে করেছি, ভালোবাসায় থেকে করেছি, সেসবের হিসেব আমি করি না। আপনি আমাকে প্রচন্ড রাগ করিয়ে দিয়েছিলেন যে একটা মানুষ আমার নামে এত খারাপ কথা বলার পরেও আমার হয়তো তাকে ক্ষমা করা উচিত নয়, তাই হয়তো আমি বলে ফেলেছি অনেক খারাপ কথা। আই এম সরি, কারণ আমি সত্যিই করতে চাইনি। 4 বছর ধরে না হলে এইভাবে নিজেকে আটকে রাখতাম না, অনেক আগেই করে দিতে পারতাম। আর এখানে আমি হিরো সাজতেও আসিনি কাউকে সাপোর্ট করে। আমি বুঝতে পেরেছি মেয়েটির সাথে কি হয়েছে, কারণ ওই সেম সিচুয়েশন দিয়ে আমিও একদিন গেছি। আর এই জিনিসগুলো সত্যি ওকে পাইয়ে দেওয়া আমার মনে হয়েছিল আমার রেসপন্সিবিলিটি। আমার অনেক কিছু হারিয়েছে, আপনার থেকে আমার ফেরতও চাই না। আপনি সেগুলো নিয়ে আমি চাই ভালো করে কাজ করুন, আপনার জীবনটা ভালো থাকুক। আমার কিচ্ছু ফেরত চাই না আপনার থেকে। শুধু একটা ছোট্ট অনুরোধ, আমার পরবর্তী ফ্যামিলির জন্য এতটুকু সম্মান যদি আমাকে দিয়ে থাকেন, আমার জীবনেও ডেফিনেটলি কেউ আসবে বা আসছে বা আছে, আমার একটা ফ্যামিলি তৈরি হতে পারে। আমি চাই না সেই জায়গায় এই ইম্প্যাক্টগুলো পড়ুক বা কিছু হোক। তো প্লিজ আমার ভিডিওগুলো আপনার চ্যানেল থেকে যদি নর্মালি ডিলিট হয়ে যায়, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, আমি খুশি হব। বা আপনাকে অপমান করে আজ আমি কোনো কথা বলছি না, এটা ছোট্ট একটা অনুরোধ আপনার কাছে। যদি না রাখেন তাহলে তো আর কি বলি, বাধ্য করাবেন না, খুব বাজে হয়ে যাবে বিষয়টা আপনার জন্য। জিতে কিন্তু আমিই যাবো, এইটুকু আমি আপনাকে বলে দিচ্ছি।